হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণা। সকলকে আমরা স্বাগতম জানাচ্ছি এই মায়াপুর ধাম থেকে, মায়াপুর টিভির পক্ষ থেকে। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি একজন বিশেষ ব্যক্তিত্বকে, যিনি কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অতি কৃপাধন্য, বিশেষ কৃপাধন্য। হুম? যারা কৃপাধন্য আছেন তাদের মধ্যেও অত্যন্ত বিশেষ একজন ব্যক্তিত্ব, যিনি প্রভুপাদেরই বংশের আবির্ভূত হয়েছেন। প্রভুপাদেরই পারিবারিকভাবেও আত্মীয়, আর প্রভুপাদের কৃপাধন্য শিষ্য। আর পুরো জীবনটা প্রভুপাদের সেবায়, এবং প্রভুপাদের পরিবার থেকে আমরা দেখতে পাই, পরিবারের আত্মীয়বর্গের মধ্য থেকে প্রভুকে আমরা পেয়েছি। অত্যন্ত আমরা সৌভাগ্যবান। প্রভুপাদের সাথে শেষ অবস্থায় বেশ কয়েক বছর, শেষের কয়েক বছর উনি ছিলেন, এবং প্রভুপাদ উনাকে ৭ বছর, এবং প্রভুপাদ উনাকে বিশেষ কয়েকটা পার্সোনালি, ব্যক্তিগতভাবে বিশেষ কয়েকটা নির্দেশনা দিয়েছিলেন সরাসরি এবং চিঠিপত্রের মাধ্যমে, প্রভুপাদের জন্মস্থান এবং আরো বিভিন্ন স্থান সম্বন্ধে। সেগুলো শুনবো ওনার কাছ থেকে। আমাদের সাথে আছেন শ্রীপাদ শঙ্কর্ষণ দাস হরে প্রভুজি। কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রভু ধন্যবাদ। এবং তার সুযোগ্যা সহধর্মিণী, যিনি আমাদের মাঝে মাঝে এখন নেই, তিনি নিত্যলোকগত হয়েছেন, শ্রীমতী সচিমাতা দেবীদাসী মাতাজি, প্রভুপাদের আরেকজন কৃপাধন্যা শিষ্যা। তো আমরা দেখি প্রভুপাদ উনি এখন বর্তমান টালিগঞ্জ, তো আর এখন আর শহর সবকিছু ইয়ে আছে, কিন্তু ওই সময়কার টালিগঞ্জটা কেমন ছিল, এবং প্রভুপাদ টালিগঞ্জের মতো জায়গাতে, প্রভুপাদের মতো ভগবানের বিশেষ ভক্ত অমুক যায়, ওই টালিগঞ্জে কেন তিনি আবির্ভূত হলেন, তার বিশেষত্ব কি আছে, তার ইতিহাস কি আছে, এবং ওই টালিগঞ্জে কিন্তু প্রভুরও, শঙ্কর্ষণ প্রভুরও আবির্ভাব স্থান, তার কিছু কথা আমরা শ্রবণ করব। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি প্রভু আপনাকে, আপনি ধন্যবাদ। আমি খুব কৃপা পরবশ হলেন। সৌভাগ্যবান যে মায়াপুর একের পর এক সুন্দরভাবে ফ্লারিশ করছে, মানে গড়ে উঠছে। এটা অত্যন্ত অভিভূত ছিল প্রভুপাদ। কারণ এই মায়াপুর থেকেই তো সারা পৃথিবীর লোক কৃষ্ণনাম প্রচারে তাদের জীবন উৎসর্গ করেছে, ধন্য করেছে। যখন শিল প্রভুপাদ 1972 সালে প্রথম এখানে আসেন, আমাদের ভজন কুটিরে তিনি প্রায় বছর দুয়েক মতো ছিলেন। খুব কষ্ট তিনি করেছিলেন, সারা জীবনই তিনি কষ্টে করেছিলেন। কারণ এটাই বৈষ্ণবের যথার্থ লক্ষণ। তিনি যে প্রকৃত বৈষ্ণব, তিনি যে আমাদের মধ্যে এসেছিলেন সারা বিশ্বব্যাপী লোককে উদ্ধার করার জন্যে, সেটা আমরা প্রমাণ পাই মায়াপুরে এলে। সারা পৃথিবীর লোক এখানে চলে আসছে কেন? নিশ্চয়ই কোনো আকর্ষণ জিনিস আছে। তো সেই আকর্ষণ জিনিস হচ্ছে শিল প্রভুপাদের প্রচার। এবং এই প্রচার ভিত্তিক আমরা তো, যদিও তিনি আমাদের বংশে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু আমরা কখনো চিন্তা করতে পারিনি যে তিনি এই রকম একটা মানে বিশ্ববরেণ্য কাজ করবেন। এটা মানে অচিন্তনীয়, ইনকনসিভেবল, যেটা আমরা চিন্তা করেও কুল পাই না। এইটাই হচ্ছে মহাপুরুষ। তিনি আমার গুরু মহারাজ, শুধু আমার গুরু মহারাজ নয়, তিনি সারা পৃথিবীর শিক্ষাগুরু। আজকের এই গুরু গুরু করে সারা পৃথিবীর লোক চারিদিকে ছুটছে, বাট কিন্তু আমরা কোনো সত্যিকারই গুরু পাচ্ছি না, যার ফলে কি হচ্ছে, উই আর বিং চিটেড বাই দ্য সকল গুরু। আমরা এই যে সমস্ত আধুনিক গুরু যারা এসছেন, তাদের দ্বারা আমরা প্রতারিত হয়েছি। কিন্তু প্রভুপাদ, শিল প্রভুপাদ কাউকে প্রতারিত করেনি। তিনি সমস্ত তার পারমার্থিক জ্ঞানের মাধ্যমে সারা বিশ্বের লোককে সুন্দরভাবে কৃষ্ণ ভাবনামৃত দান করেছেন। তো সেই প্রভুপাদ কেন, তার আবির্ভাব কেন একটা মানে 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 একটা রিমোট ভিলেজ, রিমোট কথার অর্থ প্রত্যন্ত ভিলেজ, প্রত্যন্ত গ্রাম, সেখানে তিনি কেন জন্মগ্রহণ করলেন? সেখানে কি বা আছে? তিনি হ্যারিসন রোডে থাকতেন,
কোনো অসুবিধে ছিল না। হ্যারিসন রোডে ৩ তলা বাড়ি, হুম। সুন্দর বাড়ি। হ্যাঁ, হ্যারিসন রোডের বাড়ির নাম হচ্ছে তেজচন্দ্রালয় এই তো চন্দ্রালয়। বাড়িটার নাম। সেই বাড়ির উপরে তিনি থাকতেন এবং সেটা ছিল কাশীনাথ মল্লিকের বাড়ি। কাশীনাথ মল্লিক ছিলেন সেই সময়কার এক বিশিষ্ট ধনী ব্যক্তি এবং বিশিষ্ট শ্রী ভগবানের শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত। বাহ! কেন তার বাড়িতেই রাধা গোবিন্দ মন্দির আছে হুম। এবং শৈশব বেলায় শিল প্রভুপাদ জন্মের পর প্রত্যেক দিন রাধা গোবিন্দকে তার পিতৃদেব বৈষ্ণব চূড়ামণি গৌরমোহন দেয়ের সঙ্গে প্রতিদিন মন্দির দর্শন করতে যেত। হুম। সেটাই তার হাতে খড়ি। তার পিতৃদেব গৌরমোহন দে কিন্তু তার শিক্ষাগুরু। হুম। এইরকম জীবনে মানুষের অনেকের জীবনে পিতা মাতা তাদের কাছে শিক্ষাগুরু আসে। শিক্ষাগুরু ছাড়া আমরা দীক্ষাগুরু গ্রহণ করতে পারি না। এইরকম গৌরমোহন দে ছিলেন অভয়চরণের প্রকৃত শিক্ষাগুরু। শৈশব থেকে তিনি তাকে মন্দিরে নিয়ে যেতেন। যখন তার বয়স ৬ বছর তিনি তাকে রথযাত্রা শুরু করালেন, রথ আনলেন, রথ তৈরি করে দিলেন। গ্রামে মানে ওই হ্যারিসন রোডের, যেটা এখন মহাত্মা গান্ধী রোড বলে, সেই সমস্ত বনিধি সুবর্ণ বণিক পরিবারকে সমস্ত ছেলেমেয়েদের ডাকলেন। রথযাত্রা হলো, ৭ দিন উৎসব হলো। এই ছিল তার শৈশব লীলা। কিন্তু শৈশব লীলার আগে তার জন্মলীলা আমাদের কিছু বলা দরকার। অবশ্যই। জন্মলীলা, ধরুন আমার বয়স আর কত, আমার এখন ৭৮-৭৯ বছর বয়স, আমার তো যাওয়ার সময় হয়ে এসছে। হ্যাঁ, তবে ওই টালিগঞ্জেই আমার জন্মস্থান, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার ঠিক পাশেই আমার জন্মস্থান। এবং শৈশব অবস্থায় যখন আমার বয়স, আমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, কলকাতা বিশ্ববিদ্যালয়, হুম। তখন প্রভুপাদ যখন বাবা, জ্যাঠা, কাকার মুখে শুনেছি, তারা আমার বাবা, জ্যাঠা, কাকা সকলেই অভয় কাকা বলে ডাকতেন। আমাদের ছোট বড়, মা, জেঠিমা, কাকিমা, খুড়িমা, অভয় কাকা এসছে, অভয় কাকা এসছে, অভয় কাকা এসছে, অভয় কাকা এসছে। আমরা তো খুব আনন্দিত, অভয় কাকাকে দেখার দেখার জন্য। কে অভয়? অভয় কাকা সত্যিই অভয়। যে মানুষ নির্বিঘ্নে সব কাজ করতে পারে, তার নাম অভয়। তার বাবা এত সুন্দর নাম দিয়েছিলেন, তিনি জীবনে কাকে ভয় করতেন না। তো ভগবানের ভক্ত কাকে ভয় করবে? শুদ্ধ ভক্ত কাকে ভয় করে না। তিনি একমাত্র ভগবানকে ভয় করেন, হুম। তাই তার নাম অভয়। সুতরাং সুন্দর লাগছে, অভয় কাকা এসছে, এত বড় ব্যাগ, তিনি এলাহাবাদ থেকে এসছেন, আমাদের জন্য অনেক কিছু জিনিস নিয়ে এসছেন। আচ্ছা। আমরা দেখছি তিনি এনেছেন নানা রকম তৈল, ফেস পাউডার, দাঁতের মাজন, আচ্ছা। তারপরে এনেছে বাত বেদনার ওষুধ, যেটাকে বলে পেন বাম। পেন বাম। তিনি সব পেটেন্ট ওষুধ তৈরি করতেন, সকলকে দিলেন। কত আনন্দ লাগলো। আমাদের টালিগঞ্জের বাড়িতে থাকলেন। আমাদের যে বাড়িটার যিনি ওখানে থাকতেন সেটাই আমাদের বাড়ি। সেটার ঠিকানা হচ্ছে ৬৩ নম্বর ৬৩ পি টালিগঞ্জ রোড। আর যেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন সেটা হচ্ছে ৬৩ এ টালিগঞ্জ রোড। একই ভিটে। তো সেই যে আমাদের বাড়িতে এলেন, অভয় কাকা এসছে, আমরা আনন্দিত অভিভূত। তিনি হয়তো ১ দিন ২ দিন থাকলেন, কিংবা কেন এসছেন? না, তিনি ওই আমাদের বাড়ির কাছেই একটা ডিস্টিল ওয়াটার ফ্যাক্টরি ছিল, হুম। যেখানে ওই ওষুধ তৈরি করার জন্যে ডিস্টিল ওয়াটারের প্রয়োজন হয়। হুম। তো তিনি ওই ডিস্টিল ওয়াটার নিতে আসতেন মাঝে মাঝে এলাহাবাদ থেকে। কেন ওষুধ তৈরি করার জন্য ডিস্টিল ওয়াটারের প্রয়োজনীয়তা আছে। আমাদের ওখানে থাকতেন, প্রসাদ পেতেন।
আমার মা রান্না করতেন খুব ভালো। তিনি আবার বলতেন, বৌমা আজ কি রান্না হবে, ভগবানকে কি প্রসাদ লাগানো হবে। তো তিনি খুব মানে সুন্দরভাবে রসিক ছিলেন, এবং যেমন ভজনের রসিক তেমনি প্রসাদের রসিক। অর্থাৎ প্রসাদ খুব সুন্দরভাবে লোককে পরিবেশন করতে ভালোবাসতেন, খাওয়াতে ভালোবাসতেন। সেই জন্যে আজ মায়াপুরে দেখছি হাজার হাজার লোক এসে সব প্রসাদ ভোজি হচ্ছে, সব প্রসাদ পাচ্ছে, এবং ন্যূনতম 40 টাকায় তারা যে প্রসাদ পাচ্ছে, সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে কোনো কোনো ধর্মীয় সংস্থা এত সুন্দর প্রসাদ দিতে পারবে না। কেন প্রভুপাদ চেয়েছিলেন। আবার শুধু তাই নয়, আমাদের গুরুবর্গের কৃপায় বর্তমান যারা গুরুদেব রয়েছেন, শ্রীমৎ জয়পতাকা মহারাজ এবং অন্যান্য যারা আমার গুরু ভাইরা রয়েছেন, তাদের ইচ্ছায় আজকের মায়াপুরে আমাদের সুলভ অন্নদান, অর্থাৎ অন্নদান প্রসাদম, অর্থাৎ যেখানে ফ্রিতে অন্নদান করা হচ্ছে। প্রত্যেক দিন 5 থেকে 6,000 7,000 লোক ফ্রি অন্ন পাচ্ছে, 3বার অন্ন প্রসাদ পাচ্ছে। চিন্তা করতে পারেন, টালিগঞ্জের ছেলে নির্ভয়ে সারা পৃথিবীর লোককে এই মায়াপুরে এনেছে। তো এই অন্নপ্রসাদ আমরা গ্রহণ করছি, এবং বিনা পয়সায় কত মানুষ উপকৃত হচ্ছে। প্রভুপাদের দৃষ্টিভঙ্গি ছিল যে যে আমার মায়াপুরে আসবে সেই যেন প্রসাদ প্রত্যেকে পেয়ে যায়। তাই প্রভুপাদের ইচ্ছা আজকের পূরণ হয়েছে। আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পূজ্যপাদ শ্রীমৎ জয়পতাকা মহারাজ এবং যারা বর্তমান ইসকনের ডাইরেক্টর রয়েছেন, এখানে অন্য অন্য ডাইরেক্টররা, তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের উদ্যোগে আজকের এখানে অন্নদান গড়ে উঠেছে। তো আজকের প্রভুপাদ টালিগঞ্জে জন্মগ্রহণ কেন করেছেন প্রভু আমাকে জিজ্ঞাসা করেছে। ও আশ্চর্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তারা তো আবির্ভূত হয়েছিলেন। তো বৈষ্ণবের জন্মকর্ম সবই দিব্য, জন্মকর্ম চমে দিব্যম। বৈষ্ণবের জন্ম এবং কর্ম সবই অলৌকিক, সবই পূর্ব নির্ধারিত। ভগবানের বিধান ছাড়া কেউ জন্মগ্রহণ করতে পারে না। টালিগঞ্জ কেন? টালিগঞ্জ একটা প্রত্যন্ত গ্রাম, সেখানে এক সময় সব টালির বাড়ি, মাটির বাড়ি। এক সময় আমাদেরও জমিদারি ছিল, কিন্তু সেই কি বলে, এত বড় বাড়ি হলো দেখা যায় দোতলা বাড়ি, মাটির বাড়ি, মাটির দোতলা বাড়ি ছিল। মানে এইরকম, মানে টালিগঞ্জে এক সময় সব বাড়ি টালির, এবং টালিগঞ্জ মানে ওখানে বেশিরভাগই টালির বাড়ি। তো এইরকম দেখা যায় যে টালিগঞ্জ নামটা কেন হলো। কেউ কেউ বলে, যা কথিত আছে, ট্রলি সাহেব বলে একজন ফরেনার বা কিছু কিছু ফরেনার ওখানে আমাদের টালিগঞ্জ গলফ ক্লাব আছে, সেটা ব্রিটিশ আমলে, যখন ব্রিটিশরা ছিল রাজত্ব করতো, তারা ওই গলফ খেলতে যেত এবং তারা খুব পারদর্শী ছিল গলফ খেলায়। তো সাহেবরা ওই আমাদের বাড়ির সামনে দিয়ে টালিগঞ্জ রোডের উপর দিয়ে ওরা যেত। এখন শোনা যায় যে ট্রলি সাহেবের নাম অনুসারে বোধহয় টালিগঞ্জ নাম হয়েছে, কথিত আছে। আবার এটাও কথিত আছে যে এখানে টালির কিছু ফ্যাক্টরি ছিল, টালি তৈরি হতো, এবং টালির রমরমা এক সময় ব্যবসা ছিল। এখানকার টালি বাংলাদেশে যেত, বিভিন্ন গ্রামে এই টালিগঞ্জের টালি যেত। যাই হোক, তো প্রভুপাদ এখানে আবির্ভূত হলেন। প্রথম কারণ হচ্ছে যে টালিগঞ্জে সুন্দর আদি গঙ্গা বয়ে গেছে। সেই গঙ্গা আমাদের যেখানে মহাপুরুষরা জন্মগ্রহণ করে, এখানে মা গঙ্গা প্রবাহিত হয়। আর আদি গঙ্গা ঠিক প্রভুপাদের জন্মস্থানের কাছ দিয়েই চলে গেছে। এবং আমরা দেখেছি ছোটবেলায় যে যখন ওই মানে গঙ্গায় বান আসতো,
তখন দেখতাম যে প্রভুপাদের জন্মস্থানে ওই জল ঢুকে গেছে, আমাদের বাড়িতেও জল ঢুকে গেছে, মা গঙ্গা ছুঁয়ে যেতেন, প্রত্যেক বছরই বান আসতো গঙ্গায়, আর আমরা সাঁতার কাটতাম ওই জলের মধ্যে। তো সেটা একটা আমি মনে হচ্ছে যে মা গঙ্গা কৃপা করে প্রভুপাদ যখন আবির্ভূত হয়েছিলেন, হ্যাঁ, সেই মা গঙ্গা তার সেই পবিত্র ভূমি স্পর্শ করে যেত। তারপর প্রভুপাদ জন্মগ্রহণ করলেন, তার ওখানে মাসির বাড়ি। তো প্রভুপাদের মায়ের নাম হচ্ছে রজনী দেবী, আর তার মাসির নাম হচ্ছে লক্ষ্মীমণি দেবী। তারা দুজন বোন, সহোদর বোন। তো দুজনেই খুব ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত ছিলেন। তো রজনী দেবী যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন তিনি চিন্তা ভাবনা করছেন, কোথায় আমার সন্তান ভূমিষ্ঠ হবে, কোথায় সেই নিরাপদ জায়গা, কোথায় আমি যাব। তখন ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছে, তিনি গৌরমোহনকে বললেন, চলো দিদির বাড়ি যাব। তো তিনি গৌরমোহনের সঙ্গে আমাদের বাড়িতে এলেন, মাসির বাড়িতে, যেখানে তিনি মানে আমাদের গর্ভাধান অনুষ্ঠান হয়েছিল আমাদের বাড়িতে। এবং সেই অনুষ্ঠান হওয়ার পর, তারপর সেই স্মরণীয় বরণীয় দিন 1896 সাল 1 সেপ্টেম্বর তিনি আবির্ভূত হলেন, ঠিক কৃষ্ণের জন্মের পরের দিন, অর্থাৎ নন্দ উৎসবের দিন। টালিগঞ্জের এই গ্রামে ছোট্ট একটি বাড়িতে। সেই বাড়িটা ছিল তার এক মামা, তার মামা খুব বড় বৈষ্ণব ছিলেন, সারাদিন তিনি জপ করতেন, এবং তার নাম ছিলেন গোপাল দত্ত। ওই বাড়িতেই থাকতেন, মামার বাড়ি বলতেন। যাই হোক, মামার বাড়ি মাসির বাড়ি। মামা গোপাল দত্ত ছিল শুদ্ধ বৈষ্ণব, মাসিও ছিল একজন ভীষণ মানে ত্যাগী বৈষ্ণবী। মানে একাদশীর দিনে তিনি, শোনা যায়, কথিত আছে, আমার বাবা জ্যাঠার মুখ থেকে শুনি যে লক্ষ্মীমণি এত বড় মানে নিষ্ঠাবান বৈষ্ণবী ছিলেন যে একাদশীর দিনে তিনি নির্জল একাদশী করতেন এবং হরিনাম জপ করতেন। এইরকম পরিবেশে প্রভুপাদ এসেছিলেন তার ফ্যামিলির মধ্যে, মাসির কাছে। তারপর ওখানে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর টালিগঞ্জ কাঁঠাল তলা একটা কাঁঠাল গাছ ছিল, সেই কাঁঠাল গাছের নিচে একটা ছোট্ট মাটির বাড়ি ছিল, টালির বাড়ি, সেখানে তিনি আবির্ভূত হলেন। আবির্ভূত হওয়ার পর সঙ্গে সঙ্গে লক্ষ্মীমণি দেবী তাকে, কেন লক্ষ্মীমণি দেবীর কাজ ছিল দায়ের কাজ, অর্থাৎ তখনকার দিনে হসপিটাল ছিল না, নার্সিংহোম ছিল না, সব পরিচিতির লোকেরা তারা ওই দায়ের কাজটা গ্রহণ করতেন, যে ছেলে গ্রহণ হওয়ার পর নাড়ি কাটতেন। তো লক্ষ্মীমণি সেই কাজটা করেছিলেন, এবং তিনি দায় মানে ছোট অভয়কে নিয়ে আমাদের বাড়িতে এলেন, এবং ওখানেই তিনি বড় হলেন। 8 মাস বয়সে তার মুখে ভাত হয়, অন্নপ্রাশন। তো আমাদের বাড়িতেই অন্নপ্রাশন হয়েছিলেন, মাসির বাড়িতে। 8 মাস ওখানেই ছিলেন? হ্যাঁ, এবং অন্নপ্রাশন হয়। সেই অন্নপ্রাশনে অনেক সুন্দরভাবে অনেক বৈষ্ণবরা এসেছিলেন, এবং আমাদের ঠিক বাড়ির উল্টো দিকেই রাধা মদন মোহনজি মন্দির, বহু প্রাচীন মন্দির। এবং এই প্রাচীন মন্দির কথিত আছে, এই মন্দিরটা মণ্ডলদের, অর্থাৎ মণ্ডলরা স্থানীয় জমিদার ছিলেন, এবং এই মণ্ডলরা বহু প্রাচীন, তারা টালিগঞ্জে বহু বছর ধরে ওখানে ওরা বসবাস করছে, তাদের জমিদারি ছিল, আমাদেরও কিছু জমিদারি ছিল। তবে আমরা অত মণ্ডলদের মতো অত বর্ধিষ্ণু জমিদার নয়, তারা অনেক, তাদের গ্রাম ছিল, আমাদেরও ছিল গ্রাম অল্প। তো যাই হোক, প্রভুপাদ যখন জন্মগ্রহণ করলেন, তখন ওই
মদন মোহনজির মন্দিরে সব ব্রাহ্মণেরা আমাদের মায়ের বাবার মুখ থেকে শুনে তারা সব এসছিলেন প্রভুপাদের অন্নপ্রাশনে। ছিলেন গৌরমোহন দে ছিলেন, এবং ছিলেন পূর্ণচন্দ্র আমার ঠাকুরদাদা, প্রভুপাদের মাস্তুতো ভাই হয় পূর্ণচন্দ্র, তিনি একজন বড় ভক্ত ছিলেন। তিনি ছিলেন ছিলেন আমাদের লক্ষ্মীমণি, রজনী, এইরকম এই কজন আত্মীয় মধ্যে পরিবেশের মধ্যেই জন্মগ্রহণ হলো। তারপর অন্নপ্রাশনের দিন খুব অলৌকিক ব্যাপার, প্রভুপাদকে যখন অন্নপ্রাশন দেওয়া হচ্ছে তখন তার মা ছিলেন, তার মামা ছিলেন, গোপাল দত্ত ছিলেন, আমার ঠাকুরদাদা ছিলেন পূর্ণচন্দ্র, তারপরে আমাদের গৌরমোহন ছিলেন, কিছু স্থানীয় আমাদের আত্মীয়রা ছিলেন। তা একটা বিরাট রূপোর থালাতে আমরা, তখনকার দিনে সুবর্ণমণি পরিবারের রীতি ছিল যে রূপোর থালায় তারা খেতেন। রূপোর থালায়? হ্যাঁ, এটা তাদের একটা আভিজাত্য। এবং আপনি যদি এখনো মল্লিক বাড়িতে যান, যেখানে রাজা রাজেন্দ্র মল্লিক, তারা ছিলেন, এখনো তাদের রাজা উপাধি পেয়েছিলেন ব্রিটিশ আমলে। তারা রাজার মতো ইচ্ছে থাকতেন, তারা ওই রূপার পাত্রতে তারা মানে অন্ন পেতেন, রূপোর পাত্রে তারা মানে সবজি গ্রহণ করতেন, জল গ্রহণ করতেন রূপার পাত্র। কারণ তখনকার দিনে যেহেতু আমরা সুবর্ণ বণিক, আমরা সোনা এবং রূপা এটাই আমাদের অরিজিনালের ব্যবসা। যে কোনো সুবর্ণ বণিককে আপনারা জিজ্ঞাসা করবেন যে তাদের পৈতৃক ব্যবসা ছিল ডায়মন্ড, জহরি, এবং আপনি পিসিচন্দ্র এরাও সুবর্ণ বণিক, যদি আপনারা জিজ্ঞাসা করেন জানবেন। এবং আরও অনেকে আছে এরকম যারা এই সমস্ত ব্যবসা করে। এটা অনেক দিন আমল থেকেই আমরা স্বর্ণ, রৌপ্য এবং পাথর মানে ডায়মন্ড, হীরা, জহরত এইসব ব্যবসা। তো প্রভুপাদে যখন হলো, এই অন্নপ্রাশন হলো, লক্ষ্মীমণি দেবী একটা বিরাট মানে রূপার থালা, রূপার গ্লাস, রূপার বাটি করে সমস্ত জিনিস নিয়ে এলেন এবং রাখলেন, ভগবানের মদন মোহনজির প্রসাদ রাখলেন, এবং সেখানে গীতা রাখলেন, খেলনা রাখলেন, কিছু অর্থ রাখলেন, কিছু আরও জামা কাপড় রাখলেন, রেখে দিলেন। অভয়কে ছেড়ে দেওয়া হলো। সব দেখছে অভয় কোনটা ধরে, কি ধরে, কি ধরে, কি ধরে, সব দেখছে লোক, মানে মানে সুন্দরভাবে দেখছে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভক্তরা। তারপরে অভয় গুটি 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 করে এসে সেই গীতায় হাত দিলেন। তখন সকলে হরে কৃষ্ণ করে উচ্চধ্বনি করলেন যে এই ছেলে ভক্ত হবেই হবে, এ ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হবেই। সেই অন্নপ্রাশনে প্রমাণ করে দিলেন তিনি, তানার গীতা সারা পৃথিবীময় প্রচার হবে, কেন তিনি গীতা স্পর্শ করেছেন। আর সেই একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে ওই মদন মোহনজির মন্দিরে শৈশবে তিনি যেতেন, প্রায় যেতেন, মায়ের সঙ্গে, মাসির সঙ্গে যেতেন। আর কথিত আছে যে টালিগঞ্জ থেকে কিছু দূরে শাহনগর বলে এক জায়গা আছে, টালিগঞ্জের কাছাকাছি। সেই শাহনগরে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রথম মুদ্রণ যন্ত্র স্থাপন করেন। তিনি একটা ভাড়া করে সেখানে প্রথম মানে এই আমাদের গৌড়ীয় পত্রিকা ছাপার জন্য শাহনগরে একটা প্রেস খুলেন। তো সেটা তার ভূমি থেকে বেশি দূরে নয়, সেটা একটা পবিত্র জায়গা। কারণ যেখানে মহাপুরুষরা গমন করেন, যেখানে মহাপুরুষরা জন্মগ্রহণ করেন, যেখানে মহাপুরুষরা বিশ্রাম করেন, যেখানে মহাপুরুষরা পদধূলি দেন, সেই সব জায়গাই পবিত্র হয়ে যায়। যেমন চৈতন্য মহাপ্রভু, তিনি টালির ঘরে জন্মগ্রহণ করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর উলা গ্রামে তার মামার বাড়িতে, তিনিও টালির ঘরে জন্ম। জিসাস ক্রাইস্ট তিনি ঘোড়া রাস্তা বলে জন্মগ্রহণ করেছিলেন। তো জন্ম হোক, যথা তথা কর্ম হোক ভালো। তা প্রভুপাদের কর্মটা ছিল অলৌকিক, যে কর্মের দ্বারা তিনি সারা পৃথিবীর লোককে জয় করেছিলেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করে।
দান করে। এই বলেই আমি আজের কাছে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। যদি আমার কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আশা করি প্রভুপাদের কৃপা আপনারা সকলেই পান সারা পৃথিবী জুড়ে, এটাই আমি আশা করি। এবং মায়াপুর টিভি এই ব্যাপারে বিশেষভাবে উদ্যোগ হয়েছে এবং আমাদের পদ্মমুখ নিমাই দাস তিনি বহু প্রভুপাদের কৃপাধন্য এবং শ্রীমৎ জয়পতাকা মহারাজের কৃপাধন্য। তিনি যে আজ আমাকে এই কিছু কথা বলার জন্যে আমাকে এখানে ডেকেছেন, তার জন্য আমি তাঁকে অশেষ ধন্যবাদ জানাই এবং আশীর্বাদ করি। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। আমরা অত্যন্ত আনন্দিত, আপনার কাছে কৃতজ্ঞ। কারণ এই যে প্রভুপাদের কথা আর কে শোনাবে আমাদের? এটা আমরা আজকে শুরু করছি, এই সিরিজের ১ম পর্ব হলো। আমরা প্রভুর কাছ থেকে আরো শুনবো প্রভুপাদের কথা, প্রভুপাদের ব্যক্তিগত জীবনে উনি কিভাবে কি করতেন। এই যে প্রভুপাদের কাছে শুনলাম, প্রভুর কাছে শুনলাম আজকে। প্রভুপাদ আসতেন উনার বাড়িতে এবং এই যে প্রভুপাদের একটা সবার শুরুতেই সবার জন্য উপহার নিয়ে আসতেন। কত আনন্দের এই যে কথাগুলি। আমরা ক্রমান্বয়ে সাপ্তাহিকভাবে প্রভুর কাছ থেকে আরো অনেক কিছু শুনবো এবং শীঘ্রই আমরা প্রভুপাদের জন্মস্থান যে স্থানগুলির কথা তিনি বললেন সেগুলো দেখাবো। সেগুলো দেখাবো আপনাদেরকে ওই সমস্ত স্থানে গিয়ে। তার জন্য আপনাদেরকে কিছু একটা করতে হবে। কি করতে হবে? আমাদের সাথে থাকতে হবে। এই যে আলোচনা সবার কাছে পৌঁছে দিন শেয়ার করে। সবাই এটা শুনতে পায় এবং আগ্রহী হয়ে থাকে কখন আসবে এই পরবর্তী পর্বগুলি। আমরা প্রার্থনা করি ভগবানের কাছে যে আমরা শ্রীপাদ শঙ্করসেন প্রভুকে আমরা আরো প্রভু বললেন ৭৯ বছর, আমরা না কমপক্ষে ১০০ বছর তো চাইছি যেন প্রভুপাদের কথা আরো আমাদেরকে শোনান। তো ধন্যবাদ প্রভু। হরে ধন্যবাদ। কৃষ্ণ।